প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ঢাকা কলেজ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আগস্ট মাস বাঙালির জীবনে একটি শোকাবহ মাস। 1975 সনে এ মাসে আমরা হারিয়েছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের অধিকাংশ সদস্যকে। 15ই আগস্টে শহীদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার সহ সবার প্রতি গভীর ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি লায়লা নার্গিস কামাল, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজে কর্মরত আছি। আমি তোমাদের যারা একাদশ শ্রেণীর বাণিজ্য এবং মানবিক শিক্ষার ছাত্র, তাদের অর্থনীতি প্রথম পত্র পড়াচ্ছি। আমরা অর্থনীতি প্রথম পত্রে পড়ছিলাম 10ম অধ্যায়, যে অধ্যায়টি হচ্ছে আমাদের মুদ্রা ও ব্যাংক। এই মুদ্রা ও ব্যাংক এই অধ্যায়টির অধিকাংশ টপিকই আমরা পড়ে ফেলেছি এবং আমরা গত ক্লাসে পড়ছিলাম বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে। বাণিজ্যিক ব্যাংক কাকে বলে, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী এবং বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃজন প্রক্রিয়া সম্পর্কে আমরা গত ক্লাসে জেনেছি। আজকের ক্লাসে আমরা প্রথমেই যেটি সম্পর্কে জানব সেটি হচ্ছে আমাদের বাণিজ্যিক ব্যাংক, মোবাইল ব্যাংকিং ও অনলাইন ব্যাংকিং সম্পর্কে। তো বাণিজ্যিক ব্যাংকের যে টপিকটি নিয়ে আজ আমি আলোচনা করছি সেটি হচ্ছে যে সমাজ সেবার ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা। আমরা জানি যে বাণিজ্যিক ব্যাংক হচ্ছে আসলে মুনাফা অর্জনকারী একটি মধ্যস্থ আর্থিক প্রতিষ্ঠান। আমরা যখন বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে আলোচনা করেছি তখন দেখেছি যে বাণিজ্যিক ব্যাংক আমানত সংগ্রহ করে এবং যাদের ঋণের প্রয়োজন তাদেরকে ঋণ দান করে থাকে। যাদের আমানত যারা তার কাছে জমা রাখছে তাদেরকে সে স্বল্প সুদ দেয়, আর যারাদেরকে সে ঋণ দেয় তাদের কাছ থেকে সে উচ্চ হারে সুদ আদায় করে। এই যে পার্থক্যটি হয়, অর্থাৎ স্বল্প সুদের হার এবং উচ্চ সুদের হার, এই দুইয়ের পার্থক্য থেকে সে তার মুনাফাটি অর্জন করে থাকে। সুতরাং আমরা বলতেই পারি যে বাণিজ্যিক ব্যাংকের অন্যতম প্রধান লক্ষ্যই হচ্ছে মুনাফা অর্জন করা। তবে সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে এই বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রমে কিছুটা গুণগত পরিবর্তন হয়েছে। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আওতায় সে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক যে কাজ আছে সেটিতে নিয়োজিত হচ্ছে। দেখা যায় যে দেশের দরিদ্র এবং অসচ্ছল জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা খাতে ব্যয় করছে, আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করছে, ত্রাণ এবং পুনর্বাসনের কাজে সাহায্য করে, পরিবেশ সংরক্ষণ, গরিব যে মেধাবী ছাত্ররা আছে তাদেরকে বৃত্তি প্রদান করে, ক্রীড়াক্ষেত্রে পৃষ্ঠপোষকতা, মুক্তিযুদ্ধ পুনর্বাসন, বিভিন্ন সেবামূলক যে প্রতিষ্ঠানগুলো আছে তাতে পরিবহন প্রদান করা, রাষ্ট্রীয় ত্রাণ তহবিলে দান করা, শহরের শোভাবর্ধন করা ইত্যাদি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে দেখা যায় এই কমার্শিয়াল ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংক অংশগ্রহণ করছে। যার ফলে দেখা যায় যে তার যে সনাতন যে কাজ ছিল বা চিরাচরিত যে কাজগুলো ছিল তার কিছুটা পরিবর্তন সূচিত হয়েছে এবং এর ফলে আমরা বলতে পারছি যে সমাজসেবা ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক ভূমিকা রাখতে শুরু করেছে। সমাজসেবামূলক কাজে বাণিজ্যিক ব্যাংক কীভাবে ভূমিকা রাখছে চলো এখন আমরা সেটি একটু দেখি। প্রথমে আমরা যেটি দেখতে পাচ্ছি যে বাণিজ্যিক ব্যাংক দরিদ্র, প্রান্তিক এবং বর্গা চাষিদের সুদমুক্ত ঋণ প্রদান করে থাকে। এই যে সুদমুক্ত ঋণের কথাটি বলছি এটি একটা নতুন ধারণা। দেখা যায় যে সাম্প্রতিককালে কিছু বাণিজ্যিক ব্যাংক কৃষি উৎপাদন বৃদ্ধি এবং দরিদ্র, প্রান্তিক ও বর্গা চাষিদের মধ্যে সুদমুক্ত কৃষি ঋণ বিতরণ শুরু করেছে। অর্থাৎ এই কৃষি ঋণ যাতে বৃদ্ধি পায় সেই জন্যই কিন্তু তারা এই ব্যবস্থাটি করছে এবং এটি একটি একদম বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রমে একদমই একটি নতুন সংযোজন বলে আমরা বলতে পারি। এরপরে আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য ও চিকিৎসা সেবা প্রদান। জনগণের বিশেষ করে দেখা যায় যে দরিদ্র এবং অসহায় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রদানের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক অনুদান প্রদানের একটি কার্যক্রম তারা শুরু করেছে। এরপরে আছে আমাদের যে শিক্ষা কার্যক্রমে সহায়তা। এটি সম্পর্কে তোমরা অনেকেই হয়তো অবহিত আছো যে আমাদের দেখে থাকি আমরা যে বিভিন্ন ব্যাংকগুলো আমাদের ছাত্রদেরকে মেধাবৃত্তি প্রদান করে থাকে, অর্থাৎ দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদেরকে আর্থিক সহায়তা প্রদান করা এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে, বিশেষ করে যে গ্রাম অঞ্চলে যে স্কুলগুলো আছে বা প্রতিষ্ঠানগুলো আছে, কলেজগুলো আছে, সেখানে দেখা যায় যে কম্পিউটার প্রদান করে থাকে। এছাড়া গবেষণার উন্নয়নের জন্য বিভিন্ন আর্থিক সহায়তা এই বাণিজ্যিক ব্যাংকগুলো এখন প্রদান করে থাকে।
এরপর আমরা যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা। প্রাকৃতিক দুর্যোগ আমাদের দেশে প্রায় সবসময় হয়ে থাকে, বিশেষ করে বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, তারপর নদী ভাঙন ইত্যাদি। যখন দেখা যায় যে এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য ব্যাংকগুলো আর্থিক কিছু সহায়তা দেয়। আসলে আমরা বলতে পারি যে সরাসরি প্রাকৃতিক দুর্যোগ আমরা হয়তো মোকাবেলা করতে পারছি না, কিন্তু যে বাঁধ নির্মাণ করার জন্য কিংবা যদি ঘূর্ণিঝড় হয়, ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে তারা কৃষকদেরকে বিভিন্ন ধরনের ঋণ দিয়ে থাকে, অন্যান্য সহায়তাও তারা দিয়ে থাকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি দরিদ্র বিমোচন ও পুনর্বাসন কর্মসূচি। আমাদের যে দুর্যোগ পীড়িত জনগোষ্ঠী আছে তাদের পুনর্বাসনের জন্য কিন্তু বাণিজ্যিক ব্যাংকসমূহ কখনো কখনো ব্যক্তি পর্যায়ে, আবার কখনো বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং প্রতিষ্ঠানের মাধ্যমে নগদ আর্থিক সহায়তা দিয়ে থাকে এবং বিভিন্ন আয়বর্ধক উপকরণ, যেমন আমরা বলতে পারি কাউকে হয়তো সেলাই মেশিন দিল, কাউকে হয়তো ভ্যান, রিক্সা এগুলো ক্রয় করে দিল, যাতে এর মাধ্যমে সে তার আর্থিক অবস্থার কিছুটা পরিবর্তন করতে পারে, অর্থাৎ পুনর্বাসনের জন্য তারা সাহায্য করে থাকে। এরপরে হচ্ছে আমাদের ক্ষুদ্র ঋণ প্রদান। বাণিজ্যিক ব্যাংকগুলো কিন্তু এই যে এই দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে তাদেরকে যাতে ভালো হয়, তাদের কল্যাণের লক্ষ্যে দেখা যায় বিভিন্ন ভূমিহীন এবং প্রান্তিক চাষিকে তারা ক্ষুদ্র এবং কুটির শিল্পের উন্নয়নের জন্য ভিন্ন ভিন্ন সময়ে ক্ষুদ্র ঋণও প্রদান করে। এটিও তাদের একটি কল্যাণমূলক কাজ। ভোগ্য পণ্য ক্রয়। সাম্প্রতিককালে দেখা যায় যে বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন নীতির অবলম্বন করে সীমিত আয়ের যারা লোক আছে, সীমিত আয়ের যারা ভোক্তা আছে তাদের জন্য বিভিন্ন ভোগ্য পণ্য ঋণ, যেমন আমরা বলতে পারি টেলিভিশন, ফ্রিজ, সেলাই মেশিন ইত্যাদি ক্রয় করার জন্য কিছু শর্ত সাপেক্ষে ঋণ প্রদান করে থাকে। এরপর আমরা দেখতে পাচ্ছি পরিবেশ সংরক্ষণ। সাম্প্রতিককালে দেখা যায় যে পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলো বেশ গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখছে। যেমন আমরা বলতে পারি বৃক্ষরোপণ করা, সামাজিক বনায়ন ব্যবস্থা করা, সবুজ বেষ্টনী সৃষ্টি, তারপর হচ্ছে জৈব সার উৎপাদন, তারপর হচ্ছে যে নিরাপদ পানীয় জল, পয় নিষ্কাশন ইত্যাদি ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে আর্থিক সহায়তা বাণিজ্যিক ব্যাংকগুলো এখন করে থাকে। অর্থাৎ পরিবেশ সংরক্ষণের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর অবদান দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলছে। এরপর আমরা বলতে পারি যে কর্মসংস্থান বৃদ্ধি। বাণিজ্যিক ব্যাংকসমূহ দেশে কর্মসংস্থান বৃদ্ধি করার জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যারা আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী আছে কিংবা প্রান্তিক চাষি আছে তাদেরকে সহজ শর্তে ঋণ প্রদান করে, তারপর বিভিন্ন ধরনের রিক্সা, ভ্যান ইত্যাদি তাদের জন্য ক্রয় করে দেয়। তারপর হচ্ছে চাল, গম ইত্যাদি ভাঙার জন্য যে মেশিনগুলো আছে সেগুলো বা মিল স্থাপন করার ব্যাপারে ইত্যাদি বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে আমাদের যে প্রান্তিক এবং দরিদ্র লোকজন আছেন তাদেরকে সাহায্য করে থাকে এবং এর ফলে দেখা যায় যে দেশের বেকার সমস্যার একটি উল্লেখযোগ্যভাবে সমাধান করা হচ্ছে। অর্থাৎ আত্মকর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলো ভূমিকা রাখে এবং সেটি আমাদের বেকারত্ব দূরীকরণে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এরপর যেটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গ্রাহক সেবা প্রদান। আসলে গ্রাহক সেবা প্রদান করা বাণিজ্যিক ব্যাংকের আগে থেকেই চলে আসছে এবং এটি দেখা যায় যে এখন গিয়ে আরও নতুন নতুন ডাইমেনশন দেখা দিয়েছে। আমরা জানি যে বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদের পক্ষে বিভিন্ন অছির কাজ করে থাকে। তারপরে আমরা বলি যে আমাদের লোকজন তাদের মূল্যবান দ্রব্য সামগ্রী বাণিজ্যিক ব্যাংকগুলোতে জমা রাখতে পারে। তারপরে হচ্ছে যে দেখা যায় যে আমাদের বিভিন্ন ধরনের যে বিলগুলো আছে, ধরো বিদ্যুৎ বিল, টেলিফোন বিল, তারপর এগুলো শেয়ার ক্রয় বিক্রয় করা, বিমার প্রিমিয়াম দেওয়া, এগুলো কিন্তু এখন বাণিজ্যিক ব্যাংক দিয়ে থাকে। সুতরাং এই যে গ্রাহকদের সেবা এর কাজটি কিন্তু ক্রমান্বয়ে তারা বৃদ্ধি করছে। তারপর সমাজের যে দুস্থ এবং নির্যাতিত লোকজন আছে তাদেরকে সাহায্য করা, অ্যাসিড আঘাত যারা অ্যাসিডের নির্যাতিত হচ্ছে অ্যাসিড দ্বারা তাদেরকে সাহায্য, চিকিৎসা করা কিংবা তাদের বাসস্থানের ব্যবস্থা করা ইত্যাদি কাজগুলোতে কিন্তু এখন দেখা যাচ্ছে যে বাণিজ্যিক ব্যাংক প্রচুর পরিমাণে সাহায্য ও সহযোগিতা করে থাকে। সুতরাং এ থেকে আমরা বুঝতে পারি যে বাণিজ্যিক ব্যাংক বর্তমানে শুধুমাত্র একটি মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত হচ্ছে না, বরঞ্চ বলা যায় এই যে আমরা আজকে জানলাম যে বিভিন্ন ধরনের সামাজিক কার্যাবলী অর্থাৎ সমাজের যে জনগণ, দরিদ্র জনগণের জন্য কিংবা আমাদের শিক্ষার্থীদের জন্য, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য তারা কিন্তু এখন অনেক ধরনের কাজ করছে। অর্থাৎ চিরাচরিত কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজেও কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলো সহায়তা করছে এবং এই জন্যই বলা যায় যে এই কল্যাণধর্মী এবং সমাজসেবামূলক কাজের জন্যই বাণিজ্যিক ব্যাংকসমূহ আস্তে আস্তে দেখা যায় কিছুটা সেবাধর্মী ধরনের প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে।
তো এই হচ্ছে আমাদের সমাজসেবার ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা। তো আমরা এতদিন যখন ব্যাংক পড়া শুরু করেছি তখন থেকে কিন্তু আমরা দুই ধরনের ব্যাংক সম্পর্কে জেনেছি। একটি হচ্ছে আমাদের কেন্দ্রীয় ব্যাংক এবং আরেকটি হচ্ছে আমাদের বাণিজ্যিক ব্যাংক। তো কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কেও আমরা দীর্ঘ আলোচনা করেছি এবং এখন আমরা বাণিজ্যিক ব্যাংক সম্পর্কেও জানলাম। তো চলো এখন আমরা জানি যে এই কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক এরা তো দুই ধরনের, তবে তাদের মাঝখানে কি পার্থক্যটি আছে তখন আমরা এখন জেনে নিব। তাহলে আমরা এখন দেখব বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে কি কি পার্থক্য আছে। তো প্রথমেই যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে সংজ্ঞাগত কি পার্থক্য আছে, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে আর বাণিজ্যিক ব্যাংক কাকে বলে। আমরা বলেছিলাম যে ব্যাংক দেশের প্রধান ব্যাংক এবং মুদ্রাবাজারের অভিভাবক হিসাবে নোট ইস্যু করা, নিয়ন্ত্রণ করা এবং অর্থনৈতিক কার্য পরিচালনা করে তাকে আমরা বলি কেন্দ্রীয় ব্যাংক। এবং আমাদের দেশে যদি আমরা কেন্দ্রীয় ব্যাংকের নাম বলে থাকি তাহলে আমাদের বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হলো বাংলাদেশ ব্যাংক। আর বাণিজ্যিক ব্যাংক কি? বাণিজ্যিক ব্যাংক তোমাদের অবশ্যই এখন মনে আছে যে ব্যাংক মুনাফা অর্জনের জন্য মধ্যস্থ প্রতিষ্ঠান হিসেবে অর্থ ও ঋণের ব্যবসা করে তাকে আমরা বলে থাকি বাণিজ্যিক ব্যাংক। যেমন আমাদের দেশে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, রাজবাংলা ব্যাংক, পূবালী ব্যাংক এই সবগুলোই হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের উদাহরণ। এরপর যদি আমরা বলি যে গঠনগত দিকের কি পার্থক্য, গঠনগত দিকের পার্থক্য আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় ব্যাংক গঠিত হয় রাষ্ট্রপতির আদেশ বলে কিংবা বিশেষ আইন বলে। আর আমাদের যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে সেটি হচ্ছে যে দেশে প্রচলিত যে ব্যাংকিং আইন থাকে তা সেই অনুসারেই আমাদের বাণিজ্যিক ব্যাংকগুলো গঠিত হয়ে থাকে। এরপর আমরা দেখব মালিকানা ভিত্তিক। কেন্দ্রীয় ব্যাংক সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত হয়ে থাকে আর আমাদের যে বাণিজ্যিক ব্যাংকগুলো সেটি হতে পারে সরকারি, বেসরকারি কিংবা যৌথ মালিকানাধীন, বিভিন্ন ধরনের এটি হয়ে থাকে। নোট ইস্যু করা, আমাদের কেন্দ্রীয় ব্যাংকেরই শুধুমাত্র নোট ইস্যু করার ক্ষমতা আছে, বাণিজ্যিক ব্যাংকের কিন্তু কোনো নোট ইস্যু করার ক্ষমতা নেই। প্রতিনিধিত্বমূলক কার্যাবলী, কেন্দ্রীয় ব্যাংক আমরা যখন পড়েছিলাম যে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সরকারের ব্যাংক, সুতরাং সরকারের প্রতিনিধি হিসাবে এই ব্যাংকটি প্রতিনিধিত্ব করে থাকে এবং সরকারের যে অর্থনৈতিক কার্যাবলীগুলো আছে সেগুলো এটি সম্পাদন করে থাকে। আর যেটি হচ্ছে বাণিজ্যিক ব্যাংক সেটি কি করছে, সেটি কিন্তু আবার কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধিত্ব করে, আবার সাথে সাথে আমরা দেখতে পারি তার যে ক্লায়েন্ট আছে তাদেরও প্রতিনিধিত্ব করে থাকে হলো এই বাণিজ্যিক ব্যাংক। সুতরাং কেন্দ্রীয় ব্যাংক যেহেতু সরকারের ব্যাংক সুতরাং সে সরকারের প্রতিনিধিত্ব করে থাকে, আর বাণিজ্যিক ব্যাংক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধিত্ব করে আবার তার ক্লায়েন্টদেরও প্রতিনিধিত্ব করে থাকে। এরপরে যেটি হচ্ছে সেটা হচ্ছে আমাদের মুদ্রা বাজারের সাথে এই দুই ব্যাংকের সম্পর্কটি কেমন। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে আসলে মুদ্রা বাজারের অভিভাবক, অর্থাৎ মুদ্রা বাজার কীভাবে পরিচালিত হবে, কীভাবে স্থিতিশীল রাখা যাবে, এই সমস্ত যে চিন্তা ভাবনা আছে মুদ্রা বাজার কেন্দ্রিক সেটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে আসলে কেন্দ্রীয় ব্যাংক। আর বাণিজ্যিক ব্যাংক হচ্ছে সেই মুদ্রা বাজারের একজন সদস্য মাত্র। রিজার্ভ সংরক্ষণ করা, আমরা দেখেছি যে বাণিজ্যিক ব্যাংকের যে ব্যবস্থাপনা আছে সেখানে বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে তার আমানতের একটা নির্দিষ্ট অংশ রিজার্ভ হিসেবে রাখতে হয়, কিন্তু যে কেন্দ্রীয় ব্যাংক আছে তার কিন্তু কোনো রিজার্ভ সংরক্ষণ করতে হয় না, এটা আমরা জানি। তবে যেহেতু আমরা এটি জানি যে কেন্দ্রীয় ব্যাংক নোট ইস্যু করে, তো এই নোট ইস্যুর বিপরীতে তার নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ বা বৈদেশিক মুদ্রা কিন্তু সংরক্ষণ করতে হয়। তাহলে কেন্দ্রীয় ব্যাংকের কোনো রিজার্ভ সংরক্ষণ করতে হয় না, কিন্তু বাণিজ্যিক ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ অনুযায়ী তার আমানতের একটি অংশ রিজার্ভ হিসাবে সংরক্ষণ করতে হয়। এরপরে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ করা। আমরা এটাও মানে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী যখন পড়েছিলাম তখন আমরা এটা অবশ্যই দেখেছি যে ঋণ নিয়ন্ত্রণ সম্পর্কে আমরা যথেষ্ট আলোচনা করেছি এবং তার থেকে তোমরা নিশ্চয়ই জেনেছ যে ঋণ নিয়ন্ত্রণের যেই কাজটি আছে সেটি কিন্তু করে থাকে কে? কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। এবং অর্থাৎ এই ঋণ নিয়ন্ত্রণ করার জন্য তার যে মানে ব্যবস্থাপনাগুলো নেওয়ার দরকার সেগুলো সে নেয়। বিভিন্ন আমরা দেখেছিলাম ঋণ নিয়ন্ত্রণের পরিমাণগত এবং গুণগত কিছু ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ার বা ইনস্ট্রুমেন্টস আছে, সেগুলো কেন্দ্রীয় ব্যাংক প্রয়োগ করে ঋণটি নিয়ন্ত্রণ করে থাকে। আর বাণিজ্যিক ব্যাংক কী করে? বাণিজ্যিক ব্যাংক হচ্ছে এই নিয়ন্ত্রণের কাজে কেন্দ্রীয় ব্যাংককে সহায়তা করে, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক যে নির্দেশনা দেয় সেটি মেনে চলে সে নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে। নিকাশ ঘর, এই কথাটিও তোমরা পরিচিত যে কেন্দ্রীয় ব্যাংককে আমরা বলেছিলাম যে সেটি হচ্ছে গিয়ে নিকাশ ঘর হিসেবে কাজ করে, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক
তার তালিকাভুক্ত যে সমস্ত ব্যাংক আছে সেই সমস্ত বাণিজ্যিক ব্যাংকের যে নিকাশ ঘরের সুবিধা, অর্থাৎ হিসাব নিকাশ করে ফাইনালাইজ করে দেওয়া যেটা বলে, সেই সুবিধাটি প্রদান করে থাকে। আর বাণিজ্যিক ব্যাংক যেটি আছে সেটি হচ্ছে যে তারা কেন্দ্রীয় ব্যাংকের যেহেতু সদস্য, সেই হিসাবে তারা নিকাশ ঘরের যে সুবিধাটি আছে সেটি তারা ভোগ করে থাকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি উদ্দেশ্যগত। এটিও আমরা যখন সংজ্ঞা পড়েছি তখনই আমরা কিন্তু জেনে ফেলেছিলাম যে উদ্দেশ্যগত ব্যাপারটির মাঝখানে কি পার্থক্য আছে। কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্যই হচ্ছে অর্থবাজারে স্থিতিশীলতা অর্জন করা বা স্থিতিশীল রাখা, অর্থাৎ মুদ্রাবাজারের অভিভাবক হিসাবে মুদ্রাবাজার নিয়ন্ত্রণ করা, বা আমরা বলতে পারি যে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই হচ্ছে এর প্রধান উদ্দেশ্য। অর্থাৎ মুনাফা অর্জন করা কখনোই কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য নয়। আর বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য কি? বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্যই হচ্ছে বা একমাত্র উদ্দেশ্যই হচ্ছে আমরা বলতে পারি মুনাফা অর্জন করা। এগুলোই হচ্ছে আমরা মোটামুটিভাবে বলতে পারি বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে পার্থক্য। এছাড়া যখন তোমরা বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংক পড়েছো তখন নিশ্চয়ই আরও যে অন্যান্য পার্থক্যগুলো আছে তোমাদের চোখে পড়েছে, সেগুলো যদি তোমরা আলোচনায় সংযুক্ত করো বা জানো, তাহলে সেই দেখা যাবে যে তোমাদের আলোচনাটা বা জানার পরিধিটা আরও সমৃদ্ধ হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের সঙ্গে যে ব্যাংকিং সিস্টেমটি আলোচনা করব সেটি সম্পর্কেও অনেকেই হয়তো অবহিত আছো। এই ব্যাংকিং কার্যক্রম হয়তো কেউ কেউ করে থাকতে পারো, কারণ আমরা যখন রাস্তাঘাটে চলাচল করি তখন রাস্তার পাশে কিন্তু এখন এটিএমের বুথ দেখতে পাই। এই যে এটিএম বুথগুলো আছে সেইগুলো যে ব্যাংকিং সিস্টেমে পরিচালিত হয়, এখন আমরা সেই ব্যাংকিং সিস্টেম সম্পর্কে জানব। অর্থাৎ আমরা এখন জানব অনলাইন ব্যাংকিং সম্পর্কে। বাংলাদেশের ব্যাংকিং খাতে এটি একটি নতুন সংযোজন, সেটি হচ্ছে অনলাইন ব্যাংকিং, এবং এটি ব্যাংকিং কার্যক্রমের ক্ষেত্রে একটি ইন্টারনেট প্রযুক্তি নির্ভর একটি পদ্ধতি। এবং বলা হয় যে ব্যাংক ব্যবস্থায় ইন্টারনেটের সাহায্যে ব্যাংকিং কার্য পরিচালনা করা যায় তাকেই বলা হচ্ছে অনলাইন ব্যাংকিং। আধুনিক ইন্টারনেট ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে দ্রুত, নিরাপদ এবং উন্নত সেবা প্রদান করাই হচ্ছে অনলাইন ব্যাংকিংয়ের উদ্দেশ্য। অর্থাৎ আমরা বলতে পারি অনলাইন ব্যাংকিংটি হচ্ছে একটি আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সিস্টেম। সেখানে ইন্টারনেটের মাধ্যমে সংযোগের মাধ্যমে আমরা এই ব্যাংকিং কার্যক্রমটি পরিচালনা করতে পারি। ইন্টারনেট ব্যাংকিং সংক্রমে বলা হচ্ছে যে ইন্টারনেটের মাধ্যমে সাধারণ ব্যাংকিং কার্যক্রমীকেই অনলাইন ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং বা ই ব্যাংকিং বলে থাকে। অর্থাৎ আমরা বলতে পারি যে এই যে আমাদের নর্মাল যে সাধারণ ব্যাংকিং কার্যক্রমটি আছে, অর্থাৎ অর্থ জমা দেওয়া, অর্থ উত্তোলন করা বা ইত্যাদি সম্পর্কিত যে কাজগুলো, সেই কার্যক্রমকেই যখন আমরা অনলাইনের মাধ্যমে ব্যাংক কার্যক্রমটা সম্পন্ন করতে পারি তখনকে সেটাকে আমরা বলি ইন্টারনেট ব্যাংকিং বা ই ব্যাংকিং। এটি কিভাবে বলা হয়, যে ক্ষেত্রে কিভাবে এই কাজটি করা হয়, যে ক্ষেত্রে ইন্টারনেটে যুক্ত হয়ে ব্যাংকের নির্দিষ্ট সুরক্ষিত ওয়েবসাইটের মাধ্যমে একজন গ্রাহক তার ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করে এবং অ্যাকাউন্টে প্রবেশের জন্য ব্যাংক গ্রাহককে প্রয়োজনীয় তথ্য দেখা যায় যে সাধারণত একটি আইডি অথবা পাসওয়ার্ড সরবরাহ করে থাকে। অর্থাৎ এখানে প্রথমে কি করতে হয় যে আমাদেরকে একটা ইন্টারনেটে যুক্ত হতে হবে এই ব্যাংকিং কার্যক্রম করার জন্য, এবং যে নির্দিষ্ট সুরক্ষিত ওয়েবসাইট আছে সেটির মাধ্যমে একজন গ্রাহক বা ক্লায়েন্ট তার ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে। করে আমি কিভাবে এখানে প্রবেশ করব, অর্থাৎ তাহলে প্রবেশ করতে করার জন্য কি হবে, ব্যাংক সাধারণত দেখা যায় যে একটি আইডি বা পাসওয়ার্ড সরবরাহ করে। অর্থাৎ একটি নির্দিষ্ট ব্যাংক, যেই ব্যাংকটি অনলাইন কার্যক্রম ব্যাংকিং আছে, সেই ব্যাংকে যদি আমার একটি অ্যাকাউন্ট থাকে এবং আমি যদি সেই অনলাইন অ্যাকাউন্টের সাথে সংযুক্ত হতে চাই, ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে চাই, তাহলে আমাকে ব্যাংকের নির্দিষ্ট ওয়েবসাইটে ঢুকতে হবে এবং সেখানে ঢোকার জন্য কি হবে, ব্যাংক আমাকে একটি আইডি ও পাসওয়ার্ড দেবে, সেটি ব্যবহার করেই আমি কিন্তু এই ব্যাংকিং কার্যক্রমটি করতে পারবো। এবং এক্ষেত্রে আমরা যদি দেখি যে উইকিপিডিয়াতে আমাদেরকে এই ব্যাংকিং সংজ্ঞা সম্পর্কে কি বলেছে, বলা হয়েছে অনলাইন ব্যাংকিং অলসো নোন এজ ইন্টারনেট ব্যাংকিং, ওয়েব ব্যাংকিং ও হোম ব্যাংকিং। অর্থাৎ এই যে আমরা অনলাইন ব্যাংকিংটি বলছি, এটিকে ইন্টারনেট ব্যাংকিংও বলা হয়, ওয়েব ব্যাংকিংও বলা যায় কিংবা হোম ব্যাংকিংও বলা যায়। ইজ অ্যান ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম দ্যাট enables customers of a bank or other financial institution to conduct a range of financial transaction through the financial institution website. অর্থাৎ এটি হচ্ছে একটি ইলেকট্রিক
লোকাল পেমেন্ট সিস্টেম, যেখানে তারা কাস্টমারকে কী করতে পারে, যে ব্যাংক কিংবা যে কোনো একটা অন্য ধরনের আর্থিক প্রতিষ্ঠান তারা একটা এমন ব্যবস্থা করে যে কাস্টমাররা একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ ট্রানজ্যাকশন করতে পারে, কি করতে পারে, ইনস্টিটিউটের যে ওয়েবসাইট আছে তার মাধ্যমে এই কাজটি তারা পরিচালনা করতে পারে। অর্থাৎ ব্যাংক তাহলে এভাবেই এই কার্যক্রমটি পরিচালনা করে থাকে। বাংলাদেশের ব্যাংকিং জগতে দেখা যায় যে এখন পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রে আমরা অর্থ প্রেরণ কিংবা উত্তোলন এবং অন্যান্য যে ব্যাংকিং কার্যক্রম আছে সেগুলো কিন্তু আমরা গতানুগতিক যে পদ্ধতিতে আছে সেভাবেই করে থাকি। অর্থাৎ আমরা ব্যাংকে গিয়ে কাজগুলো করে থাকি এবং সেক্ষেত্রে দেখা যায় যে ব্যাংক ড্রাফট ইউজ করি, তারপর টিটি করি, এগুলোর মাধ্যমে আমরা যে কাজগুলো সম্পন্ন করে থাকি সেগুলো দেখা যায় যে অনেক ব্যয় সাপেক্ষ হয়ে থাকে, আবার খরচ সাপেক্ষ হয়ে থাকে এবং সময় সাপেক্ষ হয়। এছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যায় যে আসা যাওয়ার ক্ষেত্রেও অনেক সময় গ্রাহকদের কিছু হয়রানির শিকার করতে হয়। এই যে অবস্থা সেটির থেকে উত্তরণের জন্য কিন্তু যে এই যে প্রযুক্তি ব্যবহার করে আমরা নতুন যে ব্যাংকিং কাজটা শুরু করছি সেটি হলো অনলাইন ব্যাংকিং। এবং এই প্রযুক্তি ব্যবহার করার ফলে ব্যাংকিং সিস্টেমে কিন্তু আমরা বলতে পারি অবশ্যই একটি নতুন মাত্রা সংযোজিত হয়েছে। এর ফলে দেখা যায় যে ব্যাংকের সেবার যে মানটি সেটিও কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে। এখন আসলে আমরা বলছি যে অনলাইন ব্যাংকিং হচ্ছে আসলে ইন্টারনেট প্রযুক্তি ভিত্তিক একটি ব্যাংকিং কৌশল। এটিতে একটা প্রধান বৈশিষ্ট্য মনে রাখবে যে কোনো একজন গ্রাহক কোনো একটি ব্যাংকের শাখায় যদি হিসাব খুলে, তাহলে আমরা যদি নর্মাল ব্যাংকিং করতে যাই তাহলে কিন্তু সেই ব্যাংকের সেই শাখা থেকে তাকে টাকা জমা দিতে হবে এবং টাকাটি উত্তোলন করতে হবে। কিন্তু যদি সেই ব্যাংকের অনলাইন সিস্টেম থাকে, অনলাইন ব্যাংকিং থাকে, তাহলে দেখা যাবে যে সারা দেশের ওই ব্যাংকের যে কোনো শাখা থেকে সে অর্থ এখানে জমাও দিতে পারবে কিংবা অর্থ উত্তোলনও করতে পারে। যেমন আমরা মনে করি যে আমরা ঢাকার সোনালী ব্যাংকের একটি শাখায় আমরা খুললাম। এখন আমার বাড়ি যদি হয় চট্টগ্রাম, তাহলে আমি কিন্তু চট্টগ্রাম থেকে সেখানে টাকা জমাও দিতে পারবো এবং টাকা উত্তোলনও করতে পারবো। এখানে আমাদের জন্য কোনো আসা যাওয়ার কিছু করতে হবে না, আমি সেখানে বসে এই কার্যক্রমটি করতে পারবো। এর ফলে এক জায়গা থেকে অন্য জায়গায় যে অর্থ স্থানান্তরের যে বিষয়টি আছে সেটি সহজ এবং নিরাপদ হয়ে যায়। অর্থাৎ আমি ঢাকায় আবার এসে টাকা জমা দিতে হচ্ছে না, আমি চিটাগাংয়ে বসেই দিয়ে দিতে পারছি। সুতরাং দেখা যায় যে এই অর্থ জমা দানের ব্যাপারটি অনেক সহজ এবং নিরাপদ হয়েছে এবং দ্রুত। আরেকটি ব্যাপার অবশ্যই মনে রাখবে যে এই সিস্টেমের ক্ষেত্রে দেখা যায় যে দ্রুত ব্যাংকিং সেবা নিশ্চিত করা এখানে সম্ভব হয়। এবং এই যে অনলাইন ব্যাংকিংটি বাংলাদেশে আসলে দ্রুত জনপ্রিয় হয়ে যাচ্ছে এই কারণে যে এইতে গ্রাহক অনেক বেশি সুবিধা পাচ্ছে। অর্থাৎ এখানে দেখা যায় গ্রাহক তার সহজে, দ্রুত এবং নিরাপদে তার কাজগুলো করতে পারছে। এবং এই যে আমরা অনলাইন ব্যাংকিং দেখছি, এই অনলাইন ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা করতে গিয়ে আমরা আরেকটি জিনিসের সঙ্গেও কিন্তু এখানে পরিচিত হচ্ছি। সেটি হলো বিভিন্ন ধরনের সেবার জন্য ব্যাংকগুলো তার গ্রাহককে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড দিয়ে থাকে। এবং এই যে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড সেগুলো আমরা যদি এমনি দেখি সামনে, তাহলে দেখব যে এগুলো হচ্ছে এক ধরনের প্লাস্টিক কার্ড। এটা গ্রাহকের জন্য তার ব্যাংক ইস্যু করে থাকে। আর ডেবিট কার্ড হচ্ছে একটি কার্ড যেখানে তার গ্রাহক তার যে জমাকৃত অর্থ বা স্থিতি আছে সেখান থেকে উত্তোলন করতে পারে। অর্থাৎ কোনো কিছু যদি কিনতেই চায় বা কিছু করতে চায় তাহলে তার নগদ অর্থ গ্রহণ করতে হয় না, বরঞ্চ এই ডেবিট কার্ড ব্যবহার করে সেই কাজটি করতে পারে। অর্থাৎ এখানে ডেবিট কার্ডের সাহায্যে সে অর্থ উত্তোলন করা কিংবা কোনো কিছু ক্রয় করতে চাইলে সে ক্রয় করতে পারে। সেক্ষেত্রে তার যে সঞ্চিত অর্থটি আছে সেখান থেকেই তার এই টাকাটি কাটা যায়। এটি হচ্ছে ডেবিট কার্ডের সিস্টেম। আরেকটি কার্ডের কথা আমরা বলছি, সেটি হলো ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড হচ্ছে আসলে ঋণভিত্তিক কার্ড। এটি দ্বারাও কিন্তু একজন ক্রেতা পণ্য এবং সেবা ক্রয়ের সুযোগ পায়। এখানে দেখা যায় যে কোনো ব্যাংক তার গ্রাহককে তার আর্থিক সচ্ছলতার উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত টাকা উত্তোলন বা ব্যয় করার ক্ষমতা দিয়ে তাকে একটি ক্রেডিট কার্ড প্রদান করে। তখন এই ক্রেতা এই ক্রেডিট কার্ড ব্যবহার করে আমাদের যে অটোমেটেড টেলার মেশিন বা এটিএম বুথগুলো আছে সেখান থেকে সে যেমন টাকা উত্তোলন করতে পারে বা বিভিন্ন দোকানে গিয়ে বিভিন্ন পণ্য এবং দ্রব্য সামগ্রী সে ক্রয়ও করতে পারে। এবং তারপরে নির্দিষ্ট সময় মেয়াদান্তে এই টাকাটি তাকে পরিশোধ করে দিতে হয়। অর্থাৎ ক্রেডিট কার্ডের টাকাটি কিন্তু ভোক্তাকে নির্দিষ্ট সময় পরে সেটি পরিশোধ করতে হয়। যেমন আমি মনে করি যে কোনো একজন ব্যক্তির ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা মাসিক হচ্ছে 1 লাখ টাকা, তাহলে সে যদি সেই কার্ড ব্যবহার করে কোনো মাসে
60,000 টাকার খরচ করে থাকে, তাহলে কিন্তু নির্দিষ্ট মেয়াদ শেষে তাকে 60,000 টাকা জমা দিতে হবে, অন্যথায় পরবর্তী মাসে কিন্তু সে এই অ্যাক্সেসটি বা এই সুবিধাটি আর ব্যবহার করতে বা বহন করতে পারবে না। সুতরাং এই হচ্ছে আমাদের ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড, যা কিনা আমরা অনলাইন ব্যাংকিংয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এবং ক্রেডিট কার্ডকে আমরা যেটা বললাম সেটি হচ্ছে আমাদের একটি ঋণ ভিত্তিক কার্ড। তাহলে অনলাইন ব্যাংকিং সম্পর্কে যে আলোচনাটি আমরা করলাম সেটি থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে অনলাইন ব্যাংকিং হচ্ছে একটা প্রযুক্তিভিত্তিক, ইন্টারনেট প্রযুক্তিভিত্তিক সাহায্য নিয়ে আমাদের যে ব্যাংকিং সাধারণ কার্যক্রমগুলো আছে সেগুলোই আমরা পরিচালনা করতে পারি, এবং এতে দ্রুত, নিরাপদ এবং সহজে আমাদের ব্যাংকিং কাজগুলো পরিচালিত হয়ে থাকে। এখন আমরা যদি অনলাইন ব্যাংকিংয়ের আমরা বৈশিষ্ট্যগুলো একটু দেখে থাকি, চলো আমরা দেখি সেই বৈশিষ্ট্যগুলো কি কি আছে আমাদের অনলাইন ব্যাংকিংয়ের। অনলাইন ব্যাংকিংয়ের প্রথম সুবিধাটাই হচ্ছে যে এর মূল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ব্যবহৃত হয়। অনলাইন ব্যাংকিংয়ে মূল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি ব্যবহৃত হয়। অর্থাৎ আমি যখন অনলাইন ব্যাংকিং কাজটি করতে যাচ্ছি তখন কিন্তু আমি যখন ব্যাংকের গ্রাহক ছিলাম তখন আমার যে মূল অ্যাকাউন্ট নাম্বারটি ছিল সেটিই কিন্তু আবার অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট হিসেবেই ব্যবহার করা সম্ভব হবে। দ্বিতীয়ত হচ্ছে অনলাইন ব্যাংকিং ব্যবহার করতে হলে অবশ্যই ইন্টারনেট যুক্ত থাকতে হবে। অর্থাৎ আমাকে অনলাইন ব্যাংকিংয়ে যদি আমি সেবা চাই তাহলে আমাকে অবশ্যই আমার ইন্টারনেটের যে সুবিধাটা বা সুযোগটি সেটি আমার থাকতে হবে। অর্থাৎ ইন্টারনেটে যুক্ত হওয়ার পরেই আমি অনলাইন ব্যাংকিংয়ের সুবিধাটি পেতে পারবো। অনলাইন ব্যাংকিংয়ে মোটা অঙ্কের টাকা পাঠানো যায়। অর্থাৎ অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আমি এক স্থান থেকে আরেক স্থানে যখন অর্থ স্থানান্তর করতে যাব তখন কিন্তু আমার বেশ বেশি পরিমাণে, অর্থাৎ আমার যে পরিমাণ ব্যাংকে আমার টাকা আছে তার অনেকটুকুই আমরা কিন্তু এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করবো। অর্থাৎ এক্ষেত্রে যিনি ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার তার আর্থিক সক্ষমতার উপর ভিত্তি করে তিনি তার প্রয়োজন মতো যতটুকু প্রয়োজন অর্থ স্থানান্তর করতে পারবেন। এক্ষেত্রে কোনো ব্যারিয়ার বা বাধা থাকে না। তারপর হচ্ছে অনলাইন ব্যাংকে যে কোনো স্থানে টাকা পাঠানো যায়, কিন্তু তার আগে বেনিফিশিয়ারি অ্যাড করে নিতে হয়। অর্থাৎ আমি যখন অনলাইন ব্যাংকিং কার্যক্রম করে আমি যখন টাকাটি এক স্থান থেকে আরেকখানে পাঠাবো, তো যেখানে আমি যার জন্য পাঠাবো সেখানে কিন্তু আমার আগে সেই বেনিফিশিয়ারিকে অ্যাড করে নিতে হবে, এবং বেনিফিশিয়ারি অ্যাড করে নেওয়ার পরেই আমি এই অনলাইন ব্যাংকিংয়ে তার কাছে টাকা পাঠাতে পারবো। তাহলে আমরা অনলাইন ব্যাংকিংয়ের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো জানলাম, এবং অনলাইন ব্যাংকিং কার্যক্রমটা কী ধরনের সেটাও বুঝলাম। তা কথা হচ্ছে যে আসলে আমরা এতক্ষণ এগুলো আলোচনা থেকে বুঝতেই পারছি যে অনলাইন ব্যাংকিংয়ে কিন্তু তাহলে বেশ কিছু সুযোগ সুবিধা আমরা পাই, এবং এই সুযোগ সুবিধার জন্যই কিন্তু আমরা এই অনলাইন ব্যাংকিংটি এত মাত্রায় এখন ব্যবহার করতে আগ্রহী হয়ে যাচ্ছি। তো চলো আমরা এখন দেখি যে অনলাইন ব্যাংকিংয়ের সুবিধাগুলো কি কি আছে। অনলাইন ব্যাংকিংয়ের প্রথম সুবিধা হচ্ছে বিরামহীন সেবা। আমরা এখানে লিখেছি 24/7, অর্থাৎ তোমরা এটিও নিশ্চয়ই দেখো যে 24 ঘন্টা 7 দিন। আমরা যদি নর্মাল ব্যাংকিংয়ের কথা চিন্তা করি তাহলে কিন্তু দেখব যে নির্দিষ্ট সময়ের পরে এই ব্যাংকিং কার্যক্রমটি বন্ধ হয়ে যায়। অর্থাৎ আমরা ব্যাংকিং একটা আওয়ার থাকে নির্দিষ্ট, সকাল 9টা থেকে 5টা হতে পারে, 10টা থেকে 5টা হতে পারে, এরকম নির্দিষ্ট আওয়ার। কিন্তু এই অনলাইন ব্যাংকিংয়ের ক্ষেত্রে হচ্ছে কোনো রকমের বন্ধ নেই, বিরামহীন সেবা। আমরা যখনই প্রয়োজন 24 ঘন্টায় আমি এই ব্যাংকিং সুবিধাটি পেতে পারি, এবং সপ্তাহে 7 দিনেই আমরা এটি পাই, কোনো বন্ধ টন্ধ কিছু এখানে নেই। দ্বিতীয় হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে হিসাবটি পরিচালিত হয় বলে এটি দ্রুত ও নির্ভুল হয়। অর্থাৎ এই যে আমরা হিসাবটি চালাচ্ছি আমাদের অনলাইন ব্যাংকিংয়ে, সেটি একটি সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয়, এবং এটি সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয় বলেই দেখা যায় যে এটি হচ্ছে দ্রুত হয় এবং নির্ভুল একটি হিসাব আমরা এখান থেকে পেয়ে থাকি। তৃতীয়ত আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে লেনদেনের উপর সরাসরি নিয়ন্ত্রণ। আমি যে লেনদেনগুলো করছি তার উপর আমার সরাসরি নিয়ন্ত্রণ থাকে। অর্থাৎ আমি যদি বিল পেমেন্ট করতে চাই, কিংবা আমার টাকা ট্রান্সফার করতে চাই, নতুন কোনো অ্যাকাউন্ট খুলতে চাই, কিংবা আমার যে ক্রেডিট কার্ড আছে সেটা সময়সীমা বা আর্থিক সীমা বৃদ্ধি করতে চাই, এই যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আমি নিজ থেকেই করার জন্য আবেদন করতে পারি আমার ঘরে বসেই। তারপরে ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে তারা সেটি অনুমোদন করে আমাকে আবার দিয়ে দিতে পারে। সুতরাং এই যে একটা ব্যাপার, অর্থাৎ এই কাজগুলো করার জন্য আমাকে ব্যাংকে আবার যেতে হচ্ছে না, আমি ঘরে বসে অতি সহজেই এই নিয়ন্ত্রণটুকু আমাদের উপরে রাখতে পারি। এই ব্যাংকিং কার্যক্রমের উপর আমার সরাসরি নিয়ন্ত্রণটি এখানে থাকে, এক জায়গায় সব কিছু। অর্থাৎ এই যে অনলাইন ব্যাংকিং সুবিধাটি আমরা পাচ্ছি, সেখানে কিন্তু আমি একটি ক্লিকের মাধ্যমেই আমার ব্যালেন্স কত আছে,
সেটা জানতে পারি। এছাড়া অন্য যে কোনো যে ব্যাংকিং তথ্য আমি জানতে চাই সেটি জানতে পারি। সার্ভিস চার্জ কত, সুদের হার কত, সুদ কত, এই সমস্ত কিছুই কিন্তু আমি একটি জায়গায় একটি তথ্য থেকেই আমি জেনে নিতে পারি। এবং এটি হচ্ছে মানে এটির একটি অন্যতম সুবিধা যে আমি এক জায়গা থেকে ভিন্ন ভিন্ন ব্যাংকে যদি আমি দ্বারস্থ হই তাহলে এক এক জায়গায় গিয়ে এক এক তথ্য আমাকে জানতে হয়। কিন্তু দেখা যাচ্ছে অনলাইন ব্যাংকিংয়ে থাকলে আমি এক জায়গায় ক্লিক করে সমস্ত ধরনের তথ্যই পেয়ে যাচ্ছি। এরপর আসছে আমাদের যে ব্যক্তিগত কম্পিউটার কিংবা মোবাইল ফোনেও ব্যাংকিং লেনদেনের তথ্য পাওয়া যায়, ফলে গ্রাহককে ব্যাংকে যেতে হয় না। আমি আমার ব্যক্তিগত কম্পিউটারে কিংবা আমার যে মোবাইল ফোন আছে সেখানে কিন্তু ব্যাংকিং কার্যক্রমের যে তথ্য, লেনদেনের তথ্য সব কিছু এখানে পেয়ে যাচ্ছি এবং আমার যে বিভিন্ন ইনস্ট্রাকশনগুলো আমি এখান থেকেই দিতে পারছি, যার ফলে ব্যাংকে গিয়ে আমাকে আর কাজ করতে হচ্ছে না। আমি আমার বাসায় বসে কিংবা অফিসে বসে যে কোনো স্থানে বসেই আমি এই কার্যক্রমটি, আমার যদি ইন্টারনেট সংযোগ থাকে তাহলে আমি খুব সহজেই করে ফেলতে পারছি। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তারিখে স্বয়ংক্রিয়ভাবে বিল পরিশোধ করা। আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বিল দিতে হয়, যেমন টেলিফোন বিল, বিদ্যুৎ বিল, গ্যাস বিল। এই বিলগুলো আমরা কিন্তু এই অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে খুব সহজেই দিয়ে দিতে পারি এবং এটা যদি কমান্ড দেওয়া থাকে তাহলে আমরা দেখি যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তারিখেই স্বয়ংক্রিয়ভাবেই আমার এই বিলগুলো পরিশোধ করা সম্ভব হয়। সুতরাং এটি একটি আমাদের জন্য অত্যন্ত সুবিধাজনক ব্যাপার যে আমরা বিল দেওয়ার জন্য একবার গ্যাসের বিল দেওয়ার জন্য এক জায়গায়, বিদ্যুতের বিল দেওয়ার জন্য আরেক জায়গায় এরকম যেতে হয় না। অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা খুব সহজেই এই বিলটি পরিশোধ করতে পারি। এটি হচ্ছে আমাদের অনলাইন ব্যাংকিংয়ের আরেকটি অন্যতম সুবিধা। এরপর কথা হচ্ছে যে অতি সহজে দ্রুত গতিতে বাড়ি, অফিস বা যে কোনো স্থান হতে কম খরচে অর্থ লেনদেন করা যায়। আমরা প্রথম থেকেই বলছি যে এই যে আমাদের অনলাইন ব্যাংকিং, সেটি সার্ভিসটি আসলে যদি আমি বুঝতে পারি তাহলে কিন্তু সেটি খুব সোজা, অর্থাৎ একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে, নিয়মের অধীনেই যেহেতু এটি পরিচালিত হয়, সেই নিয়মটি আমার জানা থাকলে অতি সহজেই আমি এই কাজটি করতে পারি এবং খুব দ্রুত গতিতে কিন্তু এই অর্থ স্থানান্তরের ব্যাপারটি করা যায়। এবং এটি করার জন্য আমি বারবার বলছি যে ব্যাংকে যাওয়ার আসলে কোনোই প্রয়োজন হয় না। আমি আমার বাসায় বসে কিংবা অফিসে থেকে বা যে কোনো স্থান হতেই আমরা করতে পারি অর্থ স্থানান্তরের কাজটি। এবং আরেকটি জিনিস এখানে যেটা বলা হচ্ছে যে কম খরচে অর্থ লেনদেন করা যায়, অর্থাৎ এই যে আমি অর্থ স্থানান্তর করছি এটি যদি আমি ব্যাংকে গিয়ে করতে চাই তাহলে যে খরচ পড়ে সেই তুলনায় কিন্তু অনলাইন ব্যাংকিংয়ে খরচটি অনেক কম হয়ে থাকে। এটি হচ্ছে আমাদের জন্য অত্যন্ত সুবিধাজনক একটি ব্যাপার। এরপর এছাড়াও আমরা দেখব যে এই যে ই ব্যাংকিংয়ে সেখানে দেখা যায় যে আমার যদি স্টেটমেন্টের দরকার হয় অনলাইন ব্যাংকিংয়ে তাহলে কিন্তু তারা মেইল করে আমাকে স্টেটমেন্টটি পাঠিয়ে দেয়। এক্ষেত্রে কিন্তু পেপারলেস একটা সিস্টেম, অর্থাৎ আমরা যেটা বলি পরিবেশ বান্ধব একটা অবস্থা, সেটাও কিন্তু ঠিক, যেখানে কাগজ কম লাগছে, যার ফলে আমরা এই জন্য অনলাইন ব্যাংকিংকে কিন্তু আমরা বলতে পারি এটাও একটি সুবিধা যে এখানে পেপার লাগে না। এছাড়া যে এখানে অনলাইন ব্যাংকিংয়ের যে কার্যক্রমগুলো সংগঠিত হোক না কেন সেটি কিন্তু সঙ্গে সঙ্গে তারা আমাদেরকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেয়, অর্থাৎ আমার ব্যাংকিং কার্যক্রম পরিচালনার পুরো ব্যাপারটি আমার নখদর্পণে থাকে, অর্থাৎ কত অর্থ তোলা হলো, কত অর্থ আছে বা নেই, সেই সম্পর্কে সবগুলো তথ্যই আমরা সরাসরি পেয়ে যাই আমাদের ফোন কিংবা আমাদের ব্যক্তিগত কম্পিউটারে। সুতরাং এইভাবে দেখা যায় যে অনলাইন ব্যাংকিং আসলে আমাদের যথেষ্ট সুবিধাজনক একটি ব্যাংকিং সিস্টেম এবং এই তো আমরা আমাদের এই মোবাইল ব্যাংকিংয়ের ব্যাপারগুলো দেখতে পাই। এরপর আসছে আমাদের এটিএমে বিভিন্ন ধরনের কার্ড ব্যবহার করা হয় এবং এই কার্ডগুলো ব্যবহারের উপর ডিসকাউন্ট দেওয়া হয়। আমরা অটোমেটেড টেলার মেশিন থেকে যখন টাকা উত্তোলন করি তখন আমরা বললাম যে বিভিন্ন ধরনের ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডগুলো ব্যবহার করে থাকি। এর সাহায্যে আমরা অর্থ উত্তোলন করতে পারি, আবার এর সাহায্যে আমরা বিভিন্ন দ্রব্য সামগ্রী ক্রয়ও করতে পারি। তো দেখা যায় যখন আমরা এই কার্ডগুলো ব্যবহার করি বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে এই কার্ডগুলো ব্যবহার করার ক্ষেত্রে কিছু ডিসকাউন্টও দেওয়া হয়ে থাকে, তো ডিসকাউন্ট দেওয়া হয়। আমরা ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের কথাগুলো বলেছি, আমরা এইগুলোর সাহায্যে যেমন অর্থ উত্তোলন করতে পারি, ঠিক তেমনিভাবে এইগুলোর সাহায্যে বিভিন্ন সময় আমরা দ্রব্য সামগ্রী ক্রয়ও করে ফেলতে পারি। তাহলে এগুলোই হচ্ছে মোটামুটিভাবে আমাদের অনলাইন ব্যাংকিংয়ের সুবিধা। আমাদের দেশ, উন্নত দেশগুলোতে তো এই ব্যাংকিং অবশ্যই খুবই জনপ্রিয় একটি ব্যাংকিং সিস্টেম এবং দেখা যাচ্ছে যে আমাদের দেশেও ধীরে ধীরে এই অনলাইন ব্যাংকিং সিস্টেমটি তার এত সমস্ত সুবিধার জন্য জনপ্রিয় হয়ে যাচ্ছে। এরপর আমরা যে ব্যাংকিং সিস্টেমটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে মোবাইল ব্যাংকিং। এই মোবাইল ব্যাংকিং সম্পর্কে আসলে তোমরাও কিছুটা অবহিত এবং জানো এবং এর মাধ্যমে তোমরা কিছু কাজও করেছো। আমাদের এই কলেজে একাদশ শ্রেণীতে যখন তোমরা ভর্তি হয়েছো তখন কিন্তু তোমরা আমাদেরকে যে টাকাটি ভর্তির সময় জমা দিয়েছো সেটি কিন্তু তোমরা দিয়েছো হচ্ছে এই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে, অর্থাৎ তোমরা টাকাটি দিয়েছো শিওর ক্যাশের মাধ্যমে এবং শিওর ক্যাশ আসলে এক ধরনের মোবাইল ব্যাংকিংয়ে এবং এর মাধ্যমেই তোমরা
আমাদের এখানে ভর্তি হতে পেরেছো। সুতরাং এই ব্যাংকিং সম্পর্কে তোমাদেরও কিছুটা হলেও ধারণা আছে। এবং আমাদের বাংলাদেশের ব্যাংকিং জগতের সম্প্রতিকালের সবচেয়ে যে প্রচলিত বা আলোচিত যেই নামটি, সেটি হলো মোবাইল ব্যাংকিং। এটি ব্যাংকিং খাতে বলা হয় যে একটা নতুন দিগন্তের এটা একটা উন্মেষ ঘটিয়েছে, এবং বলা হয় যে মোবাইল ফোনের মাধ্যমে যাবতীয় ব্যাংকিং কার্যক্রম পরিচালনা যদি করা যায়, সেটাকে আমরা বলি হচ্ছে মোবাইল ব্যাংকিং। এবং আমরা যদি এভাবে বলি যে মোবাইল ব্যাংকিং বলতে কোনো একটি আর্থিক প্রতিষ্ঠান কাস্টমারের যে কোনো ধরনের আর্থিক লেনদেন মোবাইল ডিভাইসের সাহায্যে সম্পন্ন করাকে বোঝায়। অর্থাৎ মোবাইল ব্যাংকিং আমরা বলতে বুঝি যে একটা আর্থিক প্রতিষ্ঠান কাস্টমার যে আছে তার যে কোনো ধরনের আর্থিক লেনদেন সেটি কিসের সাহায্যে সম্পন্ন করবে? মোবাইল ডিভাইসের সাহায্যে এটি সম্পন্ন করে থাকবে। মোবাইল ফোনের সাহায্যে কোনো গ্রাহক দেশের যে কোনো স্থানে যে কোনো লোকের সাথে আর্থিক লেনদেন করতে পারে। অর্থাৎ এই মোবাইল ফোনের মাধ্যমে অর্থ লেনদেন করার একটা নতুন প্রযুক্তি হলো মোবাইল ব্যাংকিং। এটি একটা আমরা বলতে পারি যে শাখাবিহীন ব্যাংক ব্যবস্থা। অর্থাৎ মোবাইল ব্যাংকিং কিন্তু কোনো শাখা নেই, যেখানেটা যেটা সেখানেই সে সেটা করছে। এবং মোবাইল ব্যাংকিং হলো এমন একটি পদ্ধতি যার সাহায্যে কোনো গ্রাহক তার যে মোবাইল ডিভাইসটা আছে সেটির সাহায্যেই আমাদের SMS এর মাধ্যমে আর্থিক যে লেনদেনটি আছে সেটি করে থাকে। এবং এই ধরনের ব্যাংকিং সেবা করার ক্ষেত্রে কোনো গ্রাহককে কোনো ব্যাংকের শাখায় ব্যক্তিগতভাবে উপস্থিত হতে হয় না। অর্থাৎ সে তার বাড়ি থেকে বসে বা যে কোনো বাসার জায়গায় বসে থেকেই সে এই ব্যাংকিং কার্যক্রমটি করতে পারে। অর্থাৎ এই মোবাইলের সাহায্যে সেই আর্থিক লেনদেনটি করে থাকে। এবং দেখা যায় যে এই মোবাইল ব্যাংকিং পদ্ধতির সাহায্যে যে মানুষ কী করেছে, মানুষের দোরগোড়ায় যে ব্যাংকিংয়ের যে সেবাটা বা ব্যাংকিং যে কার্যক্রমটা সেটি কিন্তু পৌঁছে দিয়েছে। এবং আমাদের দেশের যে সমস্ত এলাকায় ব্যাংকের কোনো শাখা নেই বা কোনো আর্থিক প্রতিষ্ঠান নেই, সেখানেও দেখা যাচ্ছে যে এই মোবাইল ব্যাংকিংয়ের সুবিধার মাধ্যমে মানুষ কিন্তু অনেক ধরনের ব্যাংকিং সেবা পেয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে আমরা বিভিন্ন অ্যাডেও আমরা দেখি যে বিভিন্ন যারা আমাদের জনগণ ঢাকা শহরে বিভিন্ন ধরনের কাজ করে, তারা দেশে অর্থ প্রেরণের জন্য আগে দেখা যেত বিভিন্ন লোকের সহায়তা নিত, কারণ তারা ব্যাংকিং কার্যক্রম করতে ভয় পেত তারা, এবং সেক্ষেত্রে তাদের একটা ঠকার বা টাকা চুরি যাওয়ার একটা সম্ভাবনা থাকতো। কিন্তু এই যে মোবাইল ব্যাংকিং কার্যক্রমটা চালু হওয়ার পরে দেখা যাচ্ছে যে এই সমস্ত আমাদের প্রান্তিক শ্রেণীর লোকরাও বা যারা ছোটোখাটো কাজ করছে দূরের শহরে থেকে, তারাও অতি সহজে তাদের পরিবারের কাছে কিন্তু এই টাকাটি পাঠিয়ে দিতে পারছে। এবং মোবাইল ব্যাংকিং সেবার জন্য অর্থ প্রদানকারী এবং অর্থ গ্রহণকারী যারা আছে উভয়েরই কিন্তু বলা হয় যে সংশ্লিষ্ট একটা ব্যাংকের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং প্রেরকের অ্যাকাউন্টে প্রয়োজনীয় অর্থ থাকতে হবে। অর্থাৎ যে টাকাটি পাঠাবে তার একটি প্রয়োজনীয় পরিমাণ অর্থ থাকলেই সে অর্থটি পাঠাতে পারবে। এবং যেসব জায়গায় সেই সংশ্লিষ্ট ব্যাংকের কোনো শাখা নেই, সেই সব জায়গায় দেখা যায় যে ওই ব্যাংকের নির্ধারিত এজেন্টের মাধ্যমেই এই কার্যক্রমটি পরিচালনা করা হয়। অর্থাৎ ব্যাংকিং কার্যক্রমটি সেখানে পরিচালনা করা হয়। অর্থাৎ মোবাইল ব্যাংকিং হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে এটা একটা এমন একটি ব্যাংকিং সিস্টেম যেখানে কিনা একজন প্রেরক তার যে টাকা যার কাছে পাঠাচ্ছে, যখন টাকা প্রেরণ করে সেখানে তখন একজন থার্ড পার্টি থাকে, তার মাধ্যমে টাকাটি সে এনক্যাশ করে নিতে পারে। এবং এই মোবাইল ব্যাংকিংয়ের সুবিধাগুলো হচ্ছে যে এতে করে ব্যাংকের না গিয়ে আমরা ঘরে বসে অতি দ্রুত এই কাজগুলো সম্পন্ন করতে পারি। অর্থাৎ অর্থ লেনদেনের এই কাজগুলো আমরা এই মোবাইল ব্যাংকিংয়ের সাহায্যে করতে পারি। এখন আমরা দেখতে যাই যে মোবাইল ব্যাংকিংয়ের বৈশিষ্ট্যগুলো কী কী। মোবাইল ব্যাংকিং বিদ্যমান মোবাইল নম্বরের সিম বা সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল থেকে ব্যাংক হিসাব নম্বর নির্ধারিত হয়। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে মোবাইল ব্যাংক আছে, সেই মোবাইল ব্যাংকিং কার্যক্রম যদি আমি পরিচালনা করতে চাই, তাহলে আমার যে ফোনের যে সিম নাম্বারটি আছে সেটিই কিন্তু আমার ব্যাংক হিসাব নম্বর হিসাবে নির্ধারিত হয়ে যায়। এবং অর্থাৎ আমার মোবাইল ফোনের নাম্বারটি আমার হিসাব নম্বর হিসাবে এখানে পরিচিতি লাভ করে। দ্বিতীয়ত হচ্ছে মোবাইল ব্যাংকিং মোবাইলের নেটওয়ার্ক ব্যবহার করে কাজ করতে পারে। অর্থাৎ আমি যদি আমার মোবাইল নেটওয়ার্ক যেটি আছে সেটির সাহায্যেই কিন্তু আমি এই ব্যাংকিং কার্যক্রমটি পরিচালনা করতে পারি। এক্ষেত্রে আমার যদি কখনো ইন্টারনেট কানেকশন নাও থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। আমি আমার মোবাইলের নেটওয়ার্ক ব্যবহার করেই আমি এই ব্যাংকিং কার্যক্রমটি পরিচালনা করতে পারি। এরপরে যে সুবিধাটি হচ্ছে সেটি হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ে যে কোনো মুহূর্তে যে কোনো
জায়গায় টাকা পাঠানো যায়, অর্থাৎ আমরা এক স্থান থেকে আরেক স্থানে যে কোনো সময় এই টাকাটি প্রেরণ করতে পারি। এছাড়া হচ্ছে যে মোবাইল ব্যাংকিংয়ে নির্দিষ্ট পরিমাণ টাকা প্রেরণ করা যায়, অর্থাৎ এই কথাটি আমাদের একটু মনে রাখতে হবে যে মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে আমরা নির্দিষ্ট পরিমাণ টাকাই প্রেরণ করতে পারি, অর্থাৎ এক্ষেত্রে টাকা প্রেরণের ক্ষেত্রে আমরা মানে আনলিমিটেড টাকা আসলে প্রেরণ করার কোনো সিস্টেম নেই। এখানে নির্দিষ্ট পরিমাণ একটা সীমা নির্ধারণ করা থাকে প্রত্যেক ইয়েতেই, যে আমরা কী পরিমাণ টাকা পাঠাতে পারবো, সেই পরিমাণ টাকাই আমরা মোবাইল ব্যাংকিংয়ের সাহায্যে প্রেরণ করতে পারি। এরপরে আমরা দেখব যে মোবাইল ব্যাংকিংয়ে যে টাকা এনক্যাশ করতে এজেন্ট লাগে, অর্থাৎ মোবাইল ব্যাংকিংয়ে আমরা যখন এক পার্টি আরেক পার্টির কাছে টাকা আমরা পাঠাচ্ছি, তখন দেখা যাচ্ছে যে এখানে একজন থার্ড পার্টির উপস্থিতি লাগে, যে কিনা এই টাকাটি আমাদেরকে ক্যাশ করে আমাদের হাতে দেয়। অর্থাৎ একজন ব্যক্তি যখন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তার গ্রামে টাকা পাঠাচ্ছে, তখন যার কাছে টাকাটি পাঠানো হলো সে তখন সেই এজেন্টের কাছে এসে সেটি দেখিয়ে সেখান থেকে টাকাটি উত্তোলন করতে পারে। এই হচ্ছে মোটামুটি আমাদের মোবাইল ব্যাংকিংয়ের বৈশিষ্ট্য। তো এরপর আমরা জানবো যে এই মোবাইল ব্যাংকিংয়ের সুবিধাটাগুলো কী, অর্থাৎ কেন মানুষ এই বাংলাদেশ সহ ভিন্ন দেশে এই মোবাইল ব্যাংকিং নিয়ে এত বেশি আগ্রহান্বিত। মোবাইল ব্যাংকিংয়ের সুবিধা দেখতে গিয়ে আমরা প্রথমেই যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে কোনো সময় অ্যাকাউন্টে প্রবেশ করে হিসাবের ব্যালেন্স জানা যায় এবং সেই অনুযায়ী অর্থের লেনদেন করা যায়। অর্থাৎ আমার মোবাইল ব্যাংকিং কার্যক্রম যদি আমি পরিচালনা করতে যাই, তাহলে আমি যে কোনো সময় আমার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারি এবং সেখানে আমি কি পরিমাণ অর্থ আছে সেটা জানতে পারি এবং তা থেকে আমি আমার প্রয়োজন অনুযায়ী অর্থটি লেনদেন করতে পারি। অর্থের পরিমাণ কী পরিমাণ অর্থ লেনদেন করব, আমার যে সীমা আছে, ব্যালেন্স আছে, তার ভিতরে আমি সেটি করে ফেলতে পারি। দ্বিতীয় হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেশের অভ্যন্তরে এক স্থান হতে অন্য স্থানে এবং বিদেশ থেকে দেশে দ্রুত টাকা প্রেরণ করা যায়। আমি যদি মোবাইল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করি, আমার দেশের অভ্যন্তরেও আমি এক স্থান থেকে আরেক স্থানে যেমন টাকা প্রেরণ করতে পারি, ঠিক তেমনিভাবে বিদেশে অবস্থানরত কোনো ব্যক্তিও তার দেশে অতি দ্রুত এবং অতি সহজে এবং নিরাপদে অর্থ প্রেরণ করতে সক্ষম হয়। এটি হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ের একটি অন্যতম বড় সুবিধা বলে মনে করি, যে এখানে অতি দ্রুত, সহজে এবং নিরাপদে অর্থ প্রেরণ করা যায়। এরপর হচ্ছে বিভিন্ন ধরনের বিল পরিশোধ করা যায়। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইউটিলিটি বিল, যেমন আমাদের গ্যাস বিল, পানির বিল, বিদ্যুৎ বিল, এই যে বিভিন্ন ধরনের বিলগুলো আছে, সেই বিলগুলো কিন্তু এই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা খুব সহজেই পরিশোধ করতে পারি। এক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ঝুটঝামেলা থেকে মুক্ত থাকতে পারি, অর্থাৎ একবার গ্যাস বিল পরিশোধের জন্য একখানে, বিদ্যুৎ বিল পরিশোধের জন্য একখানে, এরকম যেতে হয় না। আমরা একটি জায়গায় বসেই এই বিভিন্ন ধরনের বিল মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে পারি। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের বেতন ভাতা প্রেরণ ও গ্রহণ করা যায়। আমি আমার কর্মচারীদের বিভিন্ন ধরনের বেতন কিংবা যারা ভাতা প্রাপ্ত হয় তাদেরকে বিভিন্ন ভাতা, বেতন ইত্যাদি যেমন এটা সাহায্যে প্রেরণ করতে পারি, ঠিক তেমনিভাবেই আমি আমার কোথাও থেকে আমার বেতন বা ভাতা যদি পাই, সেটিও যদি সে আমাকে মোবাইলের মাধ্যমে, ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করে থাকে, তাহলে সেটিও আমি এখান থেকে সহজেই উত্তোলন করে নিতে পারি। সুতরাং এই যে বেতন ভাতা পরিশোধ এবং করার জন্য বা গ্রহণ করার জন্য এক্ষেত্রে আমরা ভালো সুবিধা পেয়ে থাকি। এবং তোমরা এটাও জানো যে এখন আমরা যে বৃত্তির টাকাটি যাদের আছে, উপবৃত্তির টাকা, সেগুলো কিন্তু এখন আমরা মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে তোমরা পেয়ে থাকো এবং দেখা যায় যে এটি তোমরা অতি সহজেই সেখান থেকে উত্তোলন করে নিতে পারো। এবং যে কথাটি বলেছিলাম যে ভর্তির যে টাকার ব্যাপারটা, সেটিও তোমরা এখানে দিয়ে দিতে পারছো। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা দিয়ে তোমরা ভর্তি হয়ে গেছো, বৃত্তির টাকা তোমরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাচ্ছ। এছাড়া যারা আমাদের বয়স্ক ভাতা পেয়ে থাকেন, তারাও কিন্তু এটির সাহায্যে অতি দ্রুত টাকাটি পেয়ে থাকে। এবং এটি আমাদের আরও মনে রাখতে হবে যে এখন যে আমাদের প্যান্ডামিক অবস্থা চলছে করোনার সময়ে, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই মোবাইল ব্যাংকিং আমাদের জন্য অনেক বেশি সুবিধাজনক হয়েছে। অর্থাৎ আমার টাকা উত্তোলন করতে চাইলে আমাকে ব্যাংকে যেতে হয় না, সেখানে হয় না, আমি ইচ্ছা করলেই যে আমার নিকটবর্তী যে এজেন্ট আছে তার কাছে গিয়ে আমি অর্থটি অতি সহজেই নিয়ে আসতে পারি। এক্ষেত্রে আমি স্বাস্থ্যবিধিও যেমন মেনে চলতে পারি, তেমনি আমার অন্য অসুবিধাও আর সম্মুখীন হতে হয় না। সুতরাং এই যে বেতন ভাতা বা অন্যান্য বৃত্তির টাকা, এগুলো পাওয়ার সুবিধাটিও আমি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেতে পারি। এরপরে হচ্ছে যে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আর্থিক লেনদেন করা যায় এই মোবাইল ব্যাংকিংয়ের সাহায্যে। আমরা জানি যে এখন অনলাইন শপিং একটি খুব জনপ্রিয় মাধ্যম। আমরা অনলাইন শপিংয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্য ক্রয় করে থাকি।
এক্ষেত্রে কিন্তু আমাদের এই যে আমাদের অনলাইন মোবাইল ব্যাংকিং যেটি আছে সেটি কিন্তু আমাদেরকে খুবই সাহায্য করে থাকে। আমরা দেখা যায় যে এই মোবাইল ব্যাংকিংয়ের সাহায্যে আমরা বিভিন্ন ধরনের অনলাইন শপিং যে করি তার বিলটি আমরা পরিশোধ করে থাকি। এতে ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষই সুরক্ষিত এবং নিরাপদ থাকে এবং ক্রয় বিক্রয়টি অনেক সহজসাধ্য হয়ে যায়। এরপর হচ্ছে যে মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহকদের সেবা প্রাপ্তির খরচ কম, নিরাপদ এবং সহজ। মোবাইল ব্যাংকিংয়ের সাহায্যে আমি যদি অর্থ লেনদেন করি তাহলে দেখা যায় যে ব্যাংকের তুলনায় অনেক কম খরচে এই লেনদেন কার্যক্রমটি আমি সম্পন্ন করতে পারি এবং এটি অবশ্যই নিরাপদ। আমি যদি একটি ব্যাংক যদি আমার যেখানে অবস্থান করছি সেখান থেকে ব্যাংক যদি দূরে হয় তাহলে ব্যাংক থেকে টাকা তুলে সেটি আবার বাসায় নিয়ে আসা অনেক সময় অনিরাপদ বা ঝুঁকিপূর্ণ হতে পারে। কিন্তু দেখা যায় যে এই এজেন্টগুলো মোবাইল ব্যাংকিংয়ের বাসার আশেপাশেই থাকে, সেক্ষেত্রে আমরা অতি সহজে নিরাপদে এই টাকাটি উত্তোলন করে নিয়ে আসতে পারি এবং নিরাপদ এবং খরচটিও কম হয়ে যায়। আমরা মোবাইল ব্যাংকিংয়ের সঙ্গে মোবাইল রিচার্জ করতে চাই এর সাহায্যে আমরা করতে পারি। সুতরাং এই মোবাইল ব্যাংকিংটি আসলে আমরা দেখতে পেলাম যে মোবাইল ব্যাংকিংটি আমাদের দেশের জন্য অত্যন্ত একটি কার্যকরী ব্যাংকিং সিস্টেম আমাদের মতো যে দেশগুলো আছে, কারণ এখানে দেখা যায় যে প্রত্যন্ত অঞ্চলে আসলে আমাদের ব্যাংকিং কার্যক্রম কিন্তু যেটি আমাদের চিরাচরিত বা প্রথাগত যে ব্যাংকিং কার্যক্রম সেটি পৌঁছায়নি। সেক্ষেত্রে মোবাইল ব্যাংকিংয়ের কার্যক্রমের সাহায্যে আমরা ব্যাংকিংয়ের অনেকগুলো সুবিধা বা ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছি, অর্থাৎ অর্থ স্থানান্তর করা, বিল পরিশোধ করা, বেতন ভাতা, বৃত্তির টাকা পাওয়া, তারপর চার্জ করা, পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আর্থিক লেনদেন করা ইত্যাদি সমস্ত সুবিধাই আমরা এই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেয়ে যাচ্ছি। সুতরাং এই মোবাইল ব্যাংকিং কনসেপ্টও কিন্তু এই জন্যই আমাদের দেশে খুবই জনপ্রিয় হচ্ছে। একদম আমাদের দেশে দেখা যায় যে একদম আমাদের যারা ছোটোখাটো কাজ করেন তাদের থেকে শুরু করে উপরের পর্যায়ে সব ক্ষেত্রে এখন কিন্তু মোবাইল ব্যাংকিং বেশ জনপ্রিয় একটি ব্যাংকিং পদ্ধতি হিসেবে পরিগণিত হয়েছে। তবে মোবাইল ব্যাংকিংয়ের এই এত সুবিধা থাকা সত্ত্বেও আমরা ইদানিংকালে দেখছি যে মোবাইল ব্যাংকিংয়ের কিছুটা অসুবিধাও পরিলক্ষিত হয়ে থাকে। সেই অসুবিধাগুলো কি, চলো আমরা এখন সেটি দেখি। মোবাইল ব্যাংকিংয়ের প্রথম অসুবিধাটি হচ্ছে যে পাসওয়ার্ড বা কোড বা গোপন নম্বরটি অনেক সময় যদি অন্য কেউ জেনে যায় তাহলে হিসাবের গোপনীয়তা রাখা সম্ভব হয় না। অর্থাৎ আমরা যখন মোবাইল ব্যাংকিং পরিচালনা করি তখন কিন্তু আমাদের যখন মোবাইল ব্যাংকিংয়ের ফর্মটি মোবাইলের সাহায্যে অ্যাকাউন্টটি খুলি তখন আমাদের একটি পাসওয়ার্ড বা কোড বা একটা গোপন নম্বর থাকে। সেটি যদি কখনো কেউ জেনে যায় বা কোনো কারণে হ্যাক হয়ে যায় যেটা আমরা বলি, তাহলেই কিন্তু দেখা যায় যে আমাদের যে হিসাবের গোপনীয়তা সেটি সংরক্ষণ করা সম্ভব হয় না এবং সেক্ষেত্রে অনেক সময় অন্যরা টাকাটি নিয়ে নিতে পারে। এটি হচ্ছে আমাদের প্রথম এবং অন্যতম প্রধান একটি অসুবিধা। দ্বিতীয়ত হচ্ছে এসব অ্যাকাউন্টের মাধ্যমে কর ফাঁকি দেবার একটা সুযোগ থাকে, কারণ এই যে আমি এই অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করছি এটার তথ্যটা আমার কাছেই থাকে, আর কোথাও থাকে না, যার ফলে দেখা যায় যে এইভাবে যদি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা লেনদেন বা স্থানান্তর করা হয় সেক্ষেত্রে কর ফাঁকি দেওয়ার একটি প্রবণতা থেকে যায়। তো এটি হচ্ছে মূলত আমরা বলতে পারি যে মোবাইল ব্যাংকিংয়ের অসুবিধা। তো প্রিয় ছাত্ররা, আমরা একটি লম্বা অধ্যায় বা বেশ বড় অধ্যায় তোমাদের শেষ করলাম, সেটি হচ্ছে তোমাদের মুদ্রা ও ব্যাংকিং। এটি তোমাদের প্রথম পত্রের 2022 সালে যারা পরীক্ষার্থী তাদের যে সংক্ষিপ্ত সিলেবাস সেই সিলেবাসের শেষ অধ্যায়, 10ম অধ্যায়। অর্থাৎ এই অধ্যায়টির মাধ্যমেই তোমাদের 2022-এর যে পরীক্ষার্থী যারা আছো সেই পরীক্ষার্থীদের অর্থনীতি প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাসটি সমাপ্ত হলো। তো আমি আশা করব যে তোমাদের যে ক্লাসগুলো হয়েছে প্রথম থেকে এই পর্যন্ত এই প্রথম পত্রের উপরে সেই ক্লাসগুলো তোমরা ফলো করেছো, দেখেছো এবং বুঝতে পেরেছো এবং সবার কাছেই নিশ্চয়ই তোমাদের বই আছে। ক্লাসগুলো দেখার পাশাপাশি তোমরা বইগুলোও পড়বে, তাহলে কিন্তু এই জিনিসগুলো তোমাদের আরও সহজে আয়ত্তাধীন হয়ে যাবে। আরেকটি কথা মনে রাখবে, তোমাদেরকে কিন্তু এখন অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, প্রত্যেকটি চ্যাপ্টারের উপরেই বিভিন্ন সময় অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে। তোমাদের অর্থনীতি প্রথম পত্রের যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হচ্ছে সেগুলো যেহেতু তোমাদেরকে সমাধান করে দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ক্লাস দেখা প্লাস বই পড়া দুটোই খুব জরুরি। ক্লাস দেখে বই পড়ে নিজস্ব সৃজনশীলতা প্রয়োগ করেই তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টগুলো লিখবে এবং যদি প্রশ্ন বুঝে সঠিক নির্দেশনা অনুযায়ী তোমরা অ্যাসাইনমেন্টগুলো লিখো তাহলে আশা করা যায় তোমরা অ্যাসাইনমেন্টের কার্যক্রমটিও খুব সুন্দরভাবে সমাপন করতে পারবে এবং অ্যাসাইনমেন্ট করার মাধ্যমে তোমাদের যে নিজস্ব দক্ষতা এবং সৃজনশীলতা সেটি অবশ্যই বৃদ্ধি পাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটি জানো যে আমরা কেন এই অনলাইন ক্লাসটি করছি। আমরা অনলাইন ক্লাসটি এই কারণেই করছি কারণ আমরা করোনা প্যান্ডামিক সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছি। এই
করোনা প্যান্ডামিক বা করোনা মহামারী থেকে উত্তরণের জন্য আমাদের প্রথম এবং অন্যতম প্রধান যে উপায়টির কথা বলা হচ্ছে সেটি হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা। স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে যে অতি জরুরি প্রয়োজন না হলে বাসার বাইরে না যাওয়া। যদি আমি বাসার বাইরে যাইও তাহলে কি করতে হবে, আমাকে অবশ্যই মাস্ক পরে বাসার বাইরে যেতে হবে এবং প্রয়োজন মতো নির্দিষ্ট বিরতিতে অবশ্যই আমাদের হাত সাবান পানি দিয়ে কিংবা হ্যান্ড স্যানিটাইজার যেটি হোক সেটি দিয়ে আমাদের হাতটি পরিষ্কার করতে হবে। অপ্রয়োজনে আমরা নাকে এবং চোখে হাত দিব না এবং যখন বাসার বাইরে বের হব তখন কিন্তু অবশ্যই সামাজিক এবং শারীরিক যে দূরত্ব মেনটেন করার কথা বলা হয়েছে সেটি আমরা মেনে চলব। এবং তোমার আমার সবার সচেতনতাই আমাদেরকে এই করোনা মহামারী উত্তরণ করতে সাহায্য করবে। সুতরাং নিজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য আমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলব এবং সুস্থ হব এবং এই পরিস্থিতি অবশ্যই আমরা উত্তরণ করব এবং আবার তোমাদের সঙ্গে আমাদের দেখা হবে। আমরা সরাসরি ক্লাসে তোমাদের ক্লাস নিতে সক্ষম হব। সবাইকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।